আরে বাপ রে বাপ, এ কিসনে কিয়া? না না, কোনো ঘাবড়ানোর দরকার নেই। আমি এটা করেছি, এটা নিয়ে আজকে আমরা একটা ছোট্ট গল্প দিয়ে আজকের বিষয়টা আমরা আলোচনা করব। এটা কি আছে, ধরো এটা একটা শপ, এটা একটা দোকান রয়েছে, আর সেই শপে এইখানে আমরা দেখছি দুটো মানুষের মুখের ছবি এঁকেছি। ছবি অত ভালো আঁকতে জানি না, ট্রাই করেছি। তো এইখানে যে মানুষটা রয়েছে সেটাকে, এই যে শপ দোকানটা রয়েছে সেই দোকানটাতে এ হিসাব করে। এ হচ্ছে একজন অ্যাকাউন্টেন্ট। এর নামটা কি? এর নাম হচ্ছে, নাম দিলাম মদনলাল। এর নাম মদনলাল। যা মুখটা দেখে মনে হচ্ছে যে সে যেন এখন একটু দুঃখ রয়েছে, সে কোনো কিছুর জন্য মনে হচ্ছে দুঃখিত লাগছে তাকে দেখে, স্যাড। আর এই লোকটা বেশ মোটসোট চওড়া লোক আছে। সে কে? সে হচ্ছে এর বস। তাহলে দুঃখটা কেন তার? কারণ তার বস এসছে। বস এসে পরে তাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা ভাই মদনলাল, চলো হিসাবের খাতাটা বের করে পরে হিসাবটা করে পরে বলো তো যে আমার এখন কত টাকা রয়েছে বিজনেসে। তখন মদনলাল সেই জন্যে যে বস এসছে পুরো ঘাবড়ে গেছে। বস এসছে, এবার আমাকে তাহলে হিসাব করতে হবে। সেই হিসাব করতে বসছে, টাকা গুনতে বসছে, কত টাকা রয়েছে। আচ্ছা তাহলে দেখানো যায়। মদনলাল বসছে, টাকা গুনছে 1 2 3 4 5 6 গুনতে মদনলালকে আবার পাশে একজন ডাকলো। গুনতে মদনলাল আবার ভুলে গেল, ইমা কি করলাম, কত হিসাব করলাম। আবার গুনছে 1 2 3 4। এমনি করতে বস তো পুরো রেগে গেছে, এই তোমার আজ হিসাব করতে কত সময় লাগে, কি হচ্ছে। সেই সময় আমি যাচ্ছিলাম পাশ দিয়ে। আমি বললাম, কি হয়েছে দাদা, এত চিল্লি কেন করছেন, কি অসুবিধা, কি একটু বলুন আমাকে। তখন বলছে, আরে বলো না, এই যে দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টেন্টটা রয়েছে, একে বললাম যে আমার কত টাকা রয়েছে ক্যাশ বক্সে, হিসাব করে একটু বলে দাও। তো ও এখন টাকা গুনতে বসেছে, ওকে কালকে থেকে আমি বলে রেখেছি, এখনও গুনে টুনে ঠিক করে রাখেনি। আমি বললাম, ও এই সমস্যা, তাহলে এই সমস্যাটা দূর করার জন্য যাতে পরবর্তীকালে না হয় সেটার জন্য আমরা একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবে হিসাব করবে। বলে কীরকমভাবে? আমি বললাম, এক কাজ করতে পারো, একটা খাতার মধ্যে এরকম করে লাইন টেনে নেবে। লাইন টানার পরে তারপরে কি করবে, তোমার যা ইনকাম হবে, যা তোমার কাছে আসবে, টাকা আসবে, সেইগুলো ইনকামগুলো সব এই দিকে লিখবে। যা কিছু এলো, তোমার সেল করলে টাকা এলো, কারো কাছ থেকে কমিশন পেলে টাকা এলো, ইন্টারেস্ট পেলে যার কিছু টাকা এলো, সেগুলো সব এই দিকে লিখে রাখলে। আর যা খরচ হবে, এক্সপেন্সেস, সেইগুলো সব এই দিকে লিখে রাখবে। অর্থাৎ ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, তোমার কাছে ধরো একটা ইনকাম হয়েছে 10 টাকা, একটা 2 টাকা, আর একটা 5 টাকা, এইদিকে সব ইনকামগুলো লিখে রাখলে। এবার ওদিকে খরচা, তুমি ওইদিকে খরচ বলতে পারচেস করেছো, হয়তো কাউকে স্যালারি পেড করেছো, ওয়েজেস পেড করেছো, ছোটো সংখ্যা নিয়ে বলছি। আমি ধরলাম 5 টাকা, 2 টাকা, 3 টাকা। তাহলে দেখো, তুমি এইদিকে সমস্ত ধরনের ইনকামগুলো লিখে রাখলে, আর ওইদিকে সমস্ত ধরনের এক্সপেন্সেসগুলো লিখে রাখলে। এবার আমি যোগ করে দেখছি, এই দিকের আমার যদি ইনকামটা টোটাল করি, যোগ করে হচ্ছে 7 আর 10 17, আর ওই দিকটা যদি যোগ করি তাহলে হচ্ছে 5 আর 3 8 আর 2 10। তাহলে সিম্পল ব্যাপার, আমার সারা মাস ধরে টোটাল ইনকাম হয়েছে কত টাকা? 17 টাকা। আর সারা মাস ধরে আমার খরচা হয়েছে কত টাকা? 10 টাকা। তাহলে আমি যদি এখন বাক্সটা খুলে গুনতে বসি, তো আমার বাক্সতে কত টাকা? 17 থেকে 10 মাইনাস করলে আমার বাক্সতে সেই 7 টাকাই তো পড়ে থাকবে। সারা মাস ধরে আমার টোটাল 10 টাকা এসছে, 2 টাকা এসছে, 5 টাকা, টোটাল 17 টাকা এসছে। আর সারা মাস ধরে আমার এক্সপেন্সেস খরচা হয়েছে তোমার 10 টাকা। তাহলে আমার কি আর গোনার দরকার? বা খুশ হয়ে গেল, অ্যাকাউন্টেন্টও খুশ, মদনলাল খুশ, বসও খুশ। বলছে, বাহ, তুমি তো একটা ভালো আইডিয়া দিলে, পরের বার থেকে আমরা এইটাই ফলো করব। আজকে আমরা এই জিনিসটাই শিখবো। এইটাকেই বলা হচ্ছে কি, আজকের আমাদের যেটা আলোচনার টপিক সেটা হচ্ছে ক্যাশ বুক।
ক্যাশবুকে আমরা কি দেখব? ক্যাশবুকে আমাদের কোনো ধরনের যে কোনো ধরনের ক্যাশের যে ট্রানজেকশনগুলো হচ্ছে সেই ট্রানজেকশনগুলো আমরা যে রেকর্ড করে রাখি সেটাকেই বলা হচ্ছে আমাদের ক্যাশবুক। ক্যাশবুকে সমস্ত ধরনের ক্যাশের ব্যাংকের যা নগদ লেনদেন হয় সেইগুলো লেখা হয়ে থাকে। এবার যদি এই রকম ধরো আমাকে গুনতে বসতে হয় তাহলে তো অনেক সময় লাগবে, সেটার জায়গায় আমি না গুনে আমি কি করব, আমার ক্যাশ বক্সটা খোলার দরকার নেই, গোনার দরকার নেই। আমাকে যখনই এসে পরে আমার মালিক বলুক, বস বলুক, যে আসবে এসে পরে আমাকে বলবে, জিজ্ঞাসা করবে যে আচ্ছা আমাদের এখন কত টাকা রয়েছে ক্যাশ বক্সে, আমার কোনো কিছু গোনার দরকার নেই, জাস্ট একটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা বুঝতে পেরে যাব যে আমাদের ক্যাশ বক্সে কত টাকা রয়েছে। এবার আসি তাহলে আজকের টপিকটাতে। তাহলে আমাদের আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ক্যাশবুক। ক্যাশবুককে 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে। সেই ভাগগুলো কি কি? ক্যাশবুককে 3টে ভাগে ভাগ করে হয়ে থাকে। ফার্স্ট যে ভাগটা, প্রথম ভাগটার নাম হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশবুক। তো সিঙ্গেল কলাম ক্যাশবুকে কি হয়? সিঙ্গেল কলাম ক্যাশবুকে শুধুমাত্র তোমার ক্যাশ অথবা ব্যাংক এর ট্রানজেকশন রেকর্ড করা হয়ে থাকে। যদি ক্যাশ তো শুধুমাত্র ক্যাশের ট্রানজেকশন, যদি ব্যাংক তো শুধুমাত্র ব্যাংকের ট্রানজেকশন রেকর্ড করা হয়ে থাকবে। 2 নাম্বার হচ্ছে ডাবল কলাম ক্যাশবুক। ডাবল কলাম ক্যাশবুকে কি হয়? ডাবল কলাম ক্যাশবুকে ক্যাশেরও রেকর্ড করা হয়ে থাকে, তার সঙ্গে ব্যাংকেরও রেকর্ড করা হয়ে থাকে। ক্যাশ হতে পারে, ক্যাশের সাথে ব্যাংক হতে পারে, অথবা এটার সাথে, অথবা ক্যাশের সাথে হতে পারে ডিসকাউন্টের কলাম, ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট অ্যালাউড, অথবা হতে পারে ব্যাংকের সাথে ডিসকাউন্ট। এইখানে কি হবে? তাদের যে হিসাবগুলো আমরা লিখে রাখবো। সিঙ্গেল কলাম ক্যাশবুকে শুধুমাত্র হয় আমরা ক্যাশের ট্রানজেকশন লিখে রাখবো, নয় ব্যাংকের ট্রানজেকশন লিখে রাখবো। ডাবল কলাম ক্যাশবুকে ক্যাশের সঙ্গে ব্যাংকের লিখে রাখতে পারি, অথবা ক্যাশের সঙ্গে ডিসকাউন্টের, অথবা ব্যাংকের সঙ্গে ডিসকাউন্টের। এখানে কালাম মানে কি? আমাদের অ্যামাউন্টের ঘরগুলো বেড়ে যাবে। একটাতে ক্যাশের হিসাব রাখবো, একটাতে ব্যাংকের হিসাব রাখবো, একটাতে ডিসকাউন্টের হিসাব রাখবো। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রিপল কলাম ক্যাশবুক। তাহলে নামটা শুনে বোঝা যাচ্ছে, ডাবল কলামে যদি ক্যাশ আর ব্যাংক হয়, সিঙ্গেল কলামে ক্যাশ ব্যাংক হয়, আর ডাবল কলামে ক্যাশ ব্যাংক রয়েছে বা ক্যাশ ব্যাংক তার সঙ্গে আলাদা করে ডিসকাউন্ট রয়েছে ক্যাশের সঙ্গে বা ব্যাংকের সঙ্গে, তাহলে ট্রিপল কলামে হচ্ছে ক্যাশ, ব্যাংক আর ডিসকাউন্ট 3টেরই হিসাব করা হবে। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী শুধুমাত্র আমাদের সিঙ্গেল কলাম আর ডাবল কলাম আছে, ট্রিপল কলাম ক্যাশবুক আমাদের সিলেবাসে নেই, তাই আমাদের করার কোনো ঝামেলা নেই। যদিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে বা এইরকম সিবিএসসি বলো, আইএসসি বোর্ডের ক্ষেত্রেও যে সমস্ত অঙ্কগুলো আসে জেনারেলি দেখা গেছে ডাবল কলাম ক্যাশবুকেরই অঙ্কটা দেওয়া থাকে, যেখানে আমাদের ক্যাশের ট্রানজেকশন প্লাস ব্যাংকের ট্রানজেকশন দিয়ে অঙ্কটা থাকে, ডিসকাউন্টের ট্রানজেকশন দিয়ে কোনো অঙ্ক থাকে না। এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। ডিসকাউন্টেরটা তেমন কোনো কাজ নেই, একদম সিম্পল ব্যাপার আছে। তাহলে সিঙ্গেল কলাম ক্যাশবুক, সেখানে ক্যাশের হতে পারে, ব্যাংকের হতে পারে। ডাবল কলামে হচ্ছে ক্যাশ ব্যাংক, ক্যাশ ডিসকাউন্ট, ব্যাংক ডিসকাউন্ট। আর ট্রিপল কলাম ক্যাশবুকে ক্যাশ ব্যাংক প্লাস তার সাথে ডিসকাউন্ট, এই 3টে ঘর হতে পারে। একটা জিনিস মনে রাখবে, এইখানে শুধুমাত্র আমরা নামটা কি বলছি? এখানে নামটা বলছি আমরা ক্যাশবুক। তার মানে এইখানে সমস্ত ধরনের ক্যাশের ট্রানজেকশন মানে নগদ ট্রানজেকশন এখানে রেকর্ড করা হবে। কোনো ধরনের কোনো ক্রেডিট মানে ধারে, কোনো ধরনের কোনো ক্রেডিট বা ধারে ট্রানজেকশন এইখানে রেকর্ড করা হবে না। নামেই হচ্ছে ক্যাশবুক, তার মানে শুধুমাত্র ক্যাশের ট্রানজেকশন রেকর্ড করা হবে। এবার চলো আমরা দেখে নিই যে এই ক্যাশবুকটা যেটা রয়েছে তার ফরম্যাটটা কী ধরনের হয়ে থাকে। যেটা আমরা উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটাতে বলি, আমাদের ফরম্যাটটা যখন করব এই দিকটাতে আমাদের সমস্ত ধরনের ক্যাশবুকে সমস্ত ইনকামগুলো এই দিকটাতে আসবে, আর সমস্ত ধরনের এক্সপেন্সেস বা খরচাগুলো ওই দিকটাতে
যাবে। ঠিক আছে, যেরকমভাবে আমরা লেজার ফরম্যাট করি সেই রকম ধরনেরই আমাদের ক্যাশ বুকেরও ফরম্যাটটা হবে। আমরা দেখিয়ে দিচ্ছি ফরম্যাটটা কী ধরনের হবে। যেরকম লেজার ফরম্যাট করি সেম লেজার ফরম্যাটের মতনই ফরম্যাটটা হবে। প্রথমে আমাদের এখানে একটা ডেটের ঘর হয়, ডেটের পরে যদি সিঙ্গেল কালাম ক্যাশ বুক হয় তাহলে পার্টিকুলার্সের পরে অ্যামাউন্টের কালাম হবে, আর অ্যামাউন্টের কালাম আর পার্টিকুলার্সের কালামের মাঝখানে দুটো আরও কালাম হবে, একটা হচ্ছে ভাউচার নাম্বার আর আরেকটা হচ্ছে লেজার ফোলিও LF, একটা VN আর একটা হচ্ছে LF। তো সেটা আমাদের অঙ্কতে কোনো ধরনের কোনো কাজে লাগে না, তাই আমরা এই ঘরটা ছোট করে থাকি আর নয়তো ঘরটা বড় হয়ে থাকে। এটা হলো আমাদের ডেটের ঘর, এটা পার্টিকুলার্স, তারপরে এটা আমরা লিখতে পারি VN LF, তারপরে অ্যামাউন্ট, আবার ডেট, পার্টিকুলার্স, VN LF অ্যামাউন্ট। আর এই দিকটাতে হচ্ছে ডেবিট, এই দিকটাতে হচ্ছে ক্রেডিট। আর এটার ওপরে আমরা যেটা লিখি একদম ওপরে, সেটা আগেও যেরকম জার্নাল করার সময় লিখতাম সেরকম এইখানে লিখতে হবে ইন দ্য বুকস অফ, আমরা যার হিসাব করছি তার নামটা এইখানটাতে হবে ইন দ্য বুকস অফ বলে। আর এইখানে আমরা লিখব সিঙ্গেল কালাম ক্যাশ বুক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সিঙ্গেল কালাম ক্যাশ বুক, তো সিঙ্গেল কালাম ক্যাশ বুকে বলেছি শুধুমাত্র হয় ক্যাশের এন্ট্রি হতে পারে অথবা ব্যাংকের এন্ট্রি হতে পারে। ঠিক আছে, তো আমরা আজকে যে সিঙ্গেল কালাম ক্যাশ বুকটা নিয়ে আলোচনা করব সেটাতে শুধুমাত্র ক্যাশের ট্রানজ্যাকশান আসবে। তো ক্যাশের যদি সিঙ্গেল কালাম ক্যাশ বুক উইথ ক্যাশ কালাম যদি করি ক্যাশের ট্রানজ্যাকশান দিয়ে, তাহলে কিন্তু সেখানে কোনো ধরনের কোনো ব্যাংকের ট্রানজ্যাকশান আসবে না। আর ক্রেডিট ট্রানজ্যাকশান বললাম কোনো ক্যাশ বুকেই আসে না। আর যদি ক্যাশ বুক উইথ শুধুমাত্র ব্যাংক, সিঙ্গেল ক্যাশ বুক উইথ ব্যাংক কালাম দিয়ে যদি করি তাহলে সেইখানে শুধুমাত্র ব্যাংকের ট্রানজ্যাকশান আসবে, ক্যাশের ট্রানজ্যাকশান কোনো আসবে না। তো আজকে দেখো আমরা যে অঙ্কটা নিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি, সেই অঙ্কটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছিলো। একটা খুবই ছোট্ট সিম্পল একটা অঙ্ক দিয়ে স্টার্ট করব। তো তার আগে আরেকবার যেটা আমরা বললাম সেটা মনে করিয়ে দিই, যে যা কিছু ধরনের কোনো ইনকাম হবে সেইগুলো সব এই দিকে বসবে। যেরকম আমরা লেজারে করি, লেজারে করার সময় কি করি, যা কিছু বসে এই দিকে সব 2 দিয়ে বসবে, আর যা কিছু তোমার এই দিকে বসবে ক্রেডিট সাইডে সেগুলো সব বাই দিকে বসে। তো যা কিছু ইনকাম হবে ইনকামগুলো সব তোমার এই দিকে বসবে 2 সাইডে অর্থাৎ ডেবিট সাইডে, আর এক্সপেন্সেসগুলো সব বাই সাইডে বা ক্রেডিট সাইডে বসবে। তো দেখো দেখে নিচ্ছি আজকে যে ট্রানজ্যাকশন অঙ্কটা রয়েছে, ছোট্ট একটা অঙ্ক নিয়েছি যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছিল। ফার্স্ট যে ট্রানজ্যাকশনটা রয়েছে সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড মানে কি, যে অলরেডি তোমার হাতে কত টাকা রয়েছে। তো অলরেডি তোমার হাতে যেই টাকাটা রয়েছে সেইটা আমাদেরকে এইখানে বসাতে হয় 2 সাইডে, 2 ব্যালেন্স বিডি দিয়ে, 2 ব্যালেন্স বিডি। তাহলে আমাদের অলরেডি আমাদের হাতে যেই টাকাটা রয়েছে 2 ব্যালেন্স বিডি, টাকাটা রয়েছে 18,000 টাকা। 18,000 টাকা এখানে লিখে দিলাম, আর ডেটের ঘরে ডেট বসবে আর সালটা বসবে। তো এইখানে আমরা সালটা লিখে দিচ্ছি 2014, তারিখটা হচ্ছে মে মাসের 3 তারিখ, তারিখটা হচ্ছে মে মাসের 3 তারিখ। তাহলে আমাদের বিজনেসটা যখন শুরু করলাম, অর্থাৎ আমাদের ক্যাশ বক্সে যদি অলরেডি কিছু টাকা রয়েছে তাহলে সে টাকাটাকে লিখতে হয় 2 ব্যালেন্স বিডি, ক্যাশ ইন হ্যান্ড বা থাকলো তোমার ক্যাশ ব্যালেন্স বলে, তাহলে যেটা থাকবে সেটা লিখতে হয় 2 ব্যালেন্স বিডি। 2 ব্যালেন্স বিডি দিয়ে আমাদের টাকাটা আছে 18,000, সেটা লিখে দিলাম। নেক্সট ট্রানজ্যাকশন হচ্ছে 10 তারিখ বলেছে পারচেজ গুডস ফর ক্যাশ। তাহলে আমরা কী করেছি, জিনিস কিনেছি। তাহলে জিনিস কিনলে কী হবে, টাকা চলে যাচ্ছে। তাহলে টাকা চলে গেলে এক্সপেন্সেস হলে আমরা কোন দিকে বললাম, বাই সাইডে বসবে। কিসের জন্য টাকাটা গেছে সেটা এখানে বসে। তাহলে আমরা কিসের জন্য টাকাটা গেছে, আমরা পারচেজ করেছি, কিনেছি, তাহলে বাই পারচেজ অ্যাকাউন্ট। তারিখটা হচ্ছে মে মাসের 10 তারিখ। টাকাটা হচ্ছে কত টাকা দিয়ে পারচেজ করেছি, 6,000 টাকা দিয়ে। আমরা 6,000 টাকা দিয়ে কিনেছি। তাহলে আমরা লিখলাম
বাই পারচেস বলে 6,000 টাকা। এবার এইখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ে তাদেরকে এখানে ন্যারেশন লিখতে হয়, যেরকম জার্নালে আমরা ন্যারেশন লিখি সেই রকম আদার্স বোর্ডের ক্ষেত্রে ন্যারেশন লেখার কোনো ঝামেলা নেই। তো ন্যারেশনটা আমি আর লিখছি না, আমি জাস্ট জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে হলো কি আমরা কিনেছি, টাকা চলে গেছে, তাহলে বাই সাইডে লিখলাম বাই পারচেস। নেক্সট 18 তারিখে আছে পেড ক্যাশ ইনটু ব্যাঙ্ক। আমরা কি করেছি, ক্যাশ পেড করেছি। কোথায় পেড করেছি, ব্যাঙ্কে। মানে কি ক্যাশ পেড করেছি মানে কি টাকা চলে গেছে? হ্যাঁ, কোথায় গেছে, ব্যাঙ্কে গেছে। আমরা ব্যাঙ্কে টাকাটা জমা করেছি, তাহলে আমাদের কাছ থেকে কি হলো, টাকা চলে গেছে। আমরা বললাম দেখো ভালো করে মনে রাখবে যে ব্যাঙ্কের কোনো ট্রানজ্যাকশন হয় না, কিন্তু এই যে ট্রানজ্যাকশনটা রয়েছে এটা শুধুমাত্র ব্যাংকের সঙ্গে কিন্তু রিলেটেড নয়, ব্যাংক প্লাস ক্যাশ দুটোর সঙ্গেই কিন্তু রিলেটেড। তাই এইখানে এই ট্রানজ্যাকশনটা হবে। কেন হবে, কারণ আমার ক্যাশ তো চলে যাচ্ছে, বিজনেসের কাছ থেকে ক্যাশটা যাচ্ছে কোথায় যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে। তাহলে ডেটটা বললাম কত, 18 তারিখ। আর খরচা হয়েছে ব্যাংকের কাছ থেকে টাকাটা চলে গেছে, যেহেতু ব্যাংকের কাছ থেকে টাকাটা গেছে তাহলে আমরা বাই ব্যাংক লিখলাম। টাকাটা আছে কত, বাই ব্যাংক বলে 4,000 টাকা। 4,000 টাকা বিজনেসের কাছ থেকে চলে গেছে। তাহলে হয়ে গেল 18 তারিখের এন্ট্রি। এবার 21 তারিখের এন্ট্রিটা বলছে রিসিভড ফ্রম হরিশ অন অ্যাকাউন্ট। আমরা হরিশের কাছ থেকে টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি, 2,000 টাকা। এখানে অন অ্যাকাউন্ট মানে এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা হয়নি। অনেকজনই এই জিনিসটা ভুল করে, অন অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কথা ভাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, হরিশের আমরা যে অ্যাকাউন্ট লেজার অ্যাকাউন্ট করেছি, তো সেইখানে যে হরিশের কাছ থেকে যে ডিউটা ছিল সেই ডিউটাই পাওয়া গেছে। তাহলে রিসিভ ফ্রম হরিশ অন অ্যাকাউন্ট ₹2,000। তাহলে হরিশের কাছ থেকে আমরা টাকা পেয়েছি, টাকা পেয়েছি মানে টাকা এসছে। তাহলে টু হরিশ কত টাকা এসছে, 2,000 টাকা। তাহলে যেহেতু টাকা এসছে তাহলে আমরা টু সাইডে বসালাম টু হরিশ বলে। নেক্সট 28 তারিখে পেড স্যালারি। দেখো লেখা আছে পেড স্যালারি। পেড স্যালারি এবার লেখা নেই কিন্তু কিসে, চেকে পেড করেছে না ক্যাশে পেড করেছে, ব্যাংক থেকে টাকা গেছে না ক্যাশ গেছে, কিছু যদি লেখা নেই তার মানে ধরে নেবে যে ক্যাশ থেকেই গেছে। তাহলে স্যালারি যখন পেড করেছে তাহলে কি হচ্ছে, টাকা গেছে। বিজনেস কী করে, তার এমপ্লয়ীদেরকে স্যালারি পেড করে। যেহেতু স্যালারি পেড করে তাহলে বিজনেসের কাছ থেকে টাকা চলে গেছে। তাহলে টাকা চলে গেলে আমরা সেটা লিখি কোন দিকে, বাই দিকে। তাহলে বাই স্যালারি। তাহলে বাই স্যালারি তারিখটা হচ্ছে 28 তারিখ, টাকাটা হচ্ছে 8,000 টাকা। 28 তারিখ আর টাকাটা হচ্ছে 8,000 টাকা। লাস্ট এন্ট্রি দেখো রয়েছে সোল্ড গুডস ফর ক্যাশ। আমরা গুডস সেল করেছি, বিক্রি করেছি। বিক্রি করার পরে আমাদের কি হয়েছে, ক্যাশ এসেছে। বিক্রি করলে আমাদের টাকা আসে। তাহলে কত তারিখ, তারিখটা হচ্ছে 30 তারিখ। তাহলে টাকা এসছে, তো টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা এসছে, 9,000 টাকা এসছে। যেহেতু 9,000 টাকা এসছে তাহলে 9,000 টাকাটা এদিকে বসিয়ে দিলাম। এবার দেখো আমাদের সারা মাসে ট্রানজ্যাকশন হয়ে গেল। তাহলে প্রথমে ওপেনিংয়ে যেটা ছিল সেটা টু ব্যালেন্স বিডি বলে লিখলাম, যেটা তোমরা লেজারে শিখেছো। 18,000 টাকা লিখলাম যে আমার হাতে কত টাকা ক্যাশ রয়েছে, আর যে টাকাগুলো এসছে সেগুলো সব এইখানে লিখেছি, আর যে টাকাগুলো চলে গেছে সেইগুলো সব ওই দিকে বাই সাইডে লিখেছি। যেমন কিনেছি, ব্যাংকে টাকা জমা করেছে, স্যালারি। এবার কি করতে হবে, এটাকে ব্যালেন্স করতে হবে, যেরকমভাবে আমরা লেজার ব্যালেন্স করা শিখেছি। এবার কীরকমভাবে দেখো ব্যালেন্স করব। প্রথমে আমরা যেরকমভাবে লেজার ব্যালেন্স করতাম, যে প্রথমে দেখতাম কি যে আমরা কোন দিকটা বেশি আছে, যে দিকটা বেশি থাকতো সেটাই সেই দিকটাই দুদিকে লিখতাম। এই দিকটা আমরা যদি যোগ করি 18, 20, 29, তাহলে 29,000 টাকা রয়েছে। আর ওই দিকটা যোগ করে 6, 4, 10, 10 আর 18,000 টাকা। তাহলে দুদিকের মধ্যে বড় হচ্ছে এই দিকটা 29,000। তাহলে 29,000 এই সাইডেও লিখলাম, 29,000 এই দিকেও লিখলাম। লেখার পরে কোন দিকটা শর্টফল হচ্ছে, ওই দিকটা শর্টফল হচ্ছে। যেই দিকটা শর্টফল হচ্ছে সেদিকে কত টাকা শর্টফল হচ্ছে, যেই টাকাটা শর্টফল হয় আমরা সেই টাকাটা ওই দিকে লিখে দিই। তাহলে এই দিকটা আমরা কত বললাম, টোটাল হচ্ছে 29,000। টোটালটা 29,000। এই দিকটা অর্থাৎ ইনকাম, আমাদের ইনকাম হয়েছে টোটাল 29,000। আর টোটাল এক্সপেন্সেস, টোটাল খরচা হয়েছে ওই দিকটাতে বললাম 10 আর 8, 18, তাহলে 18,000। টোটাল 18,000 আমাদের হয়েছে এক্সপেন্সেস, খরচা। তাহলে আমাদের টোটাল এখন মাইনাস করার পরে কত রয়েছে, 11,000 টাকা আমাদের হাতে রয়েছে। এবার যে 11,000 টাকা দেখো, আমরা যদি এখানে 11,000 টাকা বসিয়ে দিলাম, এবার তাহলে কি হলো, এইদিকে সাইডে টোটালটা করে চলে এলো 29,000। এটা যেরকম লেজারে আমরা শিখতাম যে ব্যালেন্সটা করে আসতো, সেটাকে কী বলে লিখতাম, বাই ব্যালেন্স সিডি।
তো এইখানেও সেটাই লিখবো বাই ব্যালেন্স সিডি বলে। আর ডেটটা কোনটা হবে, যেই মাসের আমরা হিসাব করছি সেই মাসের যে ক্লোজিং ডেট, অর্থাৎ আমাদের অঙ্কটাতে শেষ ডেট ছিল 30 তারিখ, তাহলে 30 তারিখ দিয়ে আমরা লিখে দিলাম বাই ব্যালেন্স সিডি। তাহলে এটাই হয়ে গেল আমাদের সিঙ্গেল কালাম ক্যাশবুকের অঙ্ক। দেখলাম ক্যাশবুক আর কি দেখলাম, ক্যাশবুকটা 3টে ভাগে ভাগ করা হচ্ছে, সিঙ্গেল কালাম, ডাবল কালাম, ট্রিপল কালাম। সেখানে শুধুমাত্র ক্যাশের ট্রানজ্যাকশান আসে, কোনো ধরনের কোনো ব্যাংকের কোনো ধরনের কোনো ক্রেডিট ট্রানজ্যাকশান আসে না। তো সিঙ্গেল কালামে ক্যাশ ব্যাংক আসে, ডাবল কালামে ক্যাশের সাথে ব্যাংক, ক্যাশের সাথে ডিসকাউন্ট, ব্যাংকের সাথে ডিসকাউন্ট। আর ট্রিপল কালামে ক্যাশ ব্যাংক প্লাস ডিসকাউন্ট, তিনটেই আসে। যে অঙ্কটা আছে অঙ্কটার একদম উপরে লিখতে হয় ইন দ্য বুকস অফ। ইন দ্য বুকস অফ লেখার পরে আমরা এইখানে কি করি, এইখানটাতে হচ্ছে তোমার যে বিজনেসটার নাম যার হিসাব করছি তার নামটা লিখব। আমাদের এখানে কোনো নাম ছিল না তাই লিখলাম না। আর এখানে লিখলাম সিঙ্গেল কালাম ক্যাশবুক, ডেবিট ক্রেডিট। যদি সিঙ্গেল কালাম হয় এখানে অ্যামাউন্টের একটা কালাম হবে, ডাবল কালাম হলে এইখানেই অ্যামাউন্টের পাশাপাশি দুটো এইদিকে কালাম হবে, ওইদিকে দুটো কালাম হবে। ধরো ডাবল কালাম ক্যাশ আর ব্যাংক করছে, তাহলে ক্যাশ আর ব্যাংক দুটো কালামের নাম হবে, ওইদিকে ক্যাশ আর ব্যাংক। ট্রিপল কালাম হলে এইখানেই ক্যাশ ব্যাংক ডিসকাউন্ট, ওইদিকে ক্যাশ ব্যাংক ডিসকাউন্ট, তিনটে করে কালামের নাম হবে। ঠিক আছে। আর এইদিকে বললাম সমস্ত ধরনের ইনকামগুলো আসছে, আর ওইদিকে সমস্ত ধরনের এক্সপেন্সেসগুলো, খরচাগুলো বাই সাইডে বসছে। তো এইগুলো যোগ বিয়োগ করার পর আছে, মানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমি যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটা যদি বলি, তাহলে ওকে কী করতে হবে না, ক্যাশ বক্সটা খুলে পরে গুনতে হবে না, টাকা গুনতে হবে না যে তার ক্যাশ বক্সে এখন কত টাকা আছে। সে শুধুমাত্র এটা যোগ বিয়োগ করে বলে দেবে যে স্যার এখন আমার ক্যাশ বক্সে 11,000 টাকা রয়েছে, তাহলে কাজটা কত আমাদের সোজা হয়ে গেল। তো এটাই হচ্ছে ব্যাপারটা। আর আরেকটা জিনিস দেখো, লক্ষ্য করো, যখন আমরা এখানে কালামগুলো বানিয়েছি, একটা ভিএন আর একটা বললাম এলএফ, লেজার ফোলিও। আমরা যখন জার্নাল করতাম তখন জার্নাল করার সময় এলএফ লিখতাম, লেজার ফোলিও লিখতাম, বা যখন লেজার করতাম লেজার করার সময় লিখতাম জেএফ, জার্নাল ফোলিও। কিন্তু ক্যাশবুকে তোমার এলএফ লেখা হয়ে থাকে, জেএফ লেখা হয় না। ক্যাশবুকটা লেজার ফরম্যাটেই হচ্ছে, লেজার ফরম্যাটে হওয়া সত্ত্বেও এখানে এলএফ লেখা হয়ে থাকে। তো এই জন্য যেহেতু ক্যাশবুকের ক্ষেত্রে জার্নাল প্লাস লেজার দুটোরই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেই জন্য এটাকে বলা হয় জার্নালাইজড লেজার। মানে এর মধ্যে দুটোরই কম্বাইন্ড ফিচার্স রয়েছে বা গুণ রয়েছে, কোয়ালিটি রয়েছে। তো সেই জন্য এটাকে বলা হয়ে থাকে জার্নালাইজড লেজার। অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া হয়ে থাকে যে ক্যাশবুকে কেন জার্নালাইজড লেজার বলা হয়ে থাকে। আবার এই কোয়েশ্চেনটা অনেক সময় আমি দেখেছি দেওয়া হতে থাকে ডাবল কালাম ক্যাশবুকের ক্ষেত্রে কোনটা, কোন জিনিসটা আছে, ক্যাশ ব্যাংক, ক্যাশ ডিসকাউন্ট, ব্যাংক ডিসকাউন্ট, না সবগুলোই। তো এইখানে অ্যান্সারটা হচ্ছে সবগুলো। তো এই হয়ে গেলো আজকে সিঙ্গেল কালাম ক্যাশবুকে কী কী ধরনের এন্ট্রি হতে পারে। তো এই রকম ধরনের নর্মালি একটা অঙ্ক দিয়ে করলাম, নেক্সট দিন আবার আমরা অন্য অঙ্ক দিয়ে করব। সিঙ্গেল কালাম ক্যাশবুকের অঙ্ক নিয়ে আসবো, অন্য ধরনের অঙ্ক, যেখানে অন্য ধরনের এন্ট্রি থাকবে। যদি চেক থাকে, চেক একদিন পেলো অন্য দিন জমা করলো, চেকটা ডিসঅনার্ড হলো, তাহলে সেই ক্ষেত্রে কীরকম ধরনের কী হতে পারে, সেই রিলেটেড অঙ্ক নিয়ে আমরা পরের ভিডিওতে আসবো। আর ডাবল কালাম ক্যাশবুক নিয়ে তখন আলোচনা করব। ডাবল কালাম ক্যাশবুকটা খুবই ইম্পর্টেন্ট, যেটাই জেনারেলি এক্সামে দেওয়া হয়ে থাকে। তো আজকের মতন এতটাই, থ্যাংক ইউ।